श्रीजतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज के डोमजुर श्रीरामकृष्ण विवेकानंद सेवा केंद्र आयोजित स्वामी विवेकानंद भावानुरागी युव सम्मेलन 2025 तारा जे आयोजन करेছেন সেই জন্য অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি डोमजुर श्रीरामकृष्ण विवेकानंद सेवा केंद्रेर समस्त सदस्य सदस्या एवं आमाके जे आसबार जे दुर्लभ सुयोगटा करे देওয়া হয়েছে তোমাদের মাঝে তুমি সম্বোধन করছি বা তুই সম্বোধन করছি যেহেতু আজকের সম্মেলনটি মূলত শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার সেই ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে তাই তাদের প্রতি আমার অকৃত্রিম স্নেহ জ্ঞাপন করছি। জানি দুপুর গড়িয়ে আসছে, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম স্বামী বিবেকানন্দের কথা, মূল্যবোধের কথা। অধ্যাপক শ্রী অরিজিৎ সরকার মহাশয়ের শ্রীমুখ থেকে, তাই ওনাকেও আমার ব্যক্তির তরফে আন্তরিক আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন ঘড়িতে বাজে 12:40 হতে চলল। কার কার খুব খিদে পেয়ে গেছে একটু হাত তোলো দেখি। এমা, কারোর খিদে পায়নি, তাহলে সহ্য করা যাবে আমাকে আধা ঘন্টা? যাবে? বেশ, আমি তাহলে আধা ঘন্টা সময় নিতে পারি। আর একটু আগে তো আমরা সামোসা খেয়ে নিয়েছি, হ্যাঁ, তো এবার একটু সহ্য করা যেতে পারে। কিন্তু যেটা দরকার, কে খেয়েছে? ওরে বাপ, বাহ। তো আমি একটু প্রথমেই সবাইকে উঠে দাঁড়াতে বলবো। আমরা একটু সবাই উঠে দাঁড়াই, ঠিক আছে? আচ্ছা, এখানে কি সকাল থেকে স্বদেশ মন্ত্র পাঠ হয়েছে? হয়েছে, আরেকবার পাঠ করব, ঠিক আছে? কারণ যেটি দিয়ে আমাদের অরিজিৎবাবু শেষ করলেন, এই কথা নয়, কিচ্ছু বার করতে হবে না। আমি বলবো একবার করে, আমার পিছে পিছে তোমরা বলবে, ঠিক আছে? কিচ্ছু বার করতে হবে না, সোজা স্ট্রেট সিট দ্বারা সোজা করে বসবো এবং এখন দাঁড়াবো। আমরা যে স্বার্থ ত্যাগের কথা শুনলাম, সেই স্বার্থ ত্যাগ ব্যতীত জীবনকে উপভোগ করতে পারবে না। এই জীবনকে উপভোগ করতে কে না চায়, তাই না? আরে জীবন পেয়েছি, একটাই জীবন, একে ভোগ করে নাও, এই কথাই তো সবসময় শুনে এসছো। যদি জীবনকে ভোগ করতে হয় তাহলে স্বার্থ ত্যাগ ব্যতীত এই জীবনকে ভোগ করা সম্ভব নয় বলে জানবে, ঠিক আছে? সেই জন্য আমরা প্রথমেই স্বামী বিবেকানন্দ আমাদের উজ্জীবনের যে মন্ত্র দিয়েছেন, সেটি হচ্ছে স্বামীজির স্বদেশ মন্ত্র। সেই স্বদেশ মন্ত্র প্রতিদিন সকালবেলা যদি 3 বার 4 বার 5 বার 6 বার পড়তে পারো, তাহলে দেখবে তোমার জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। চলো, হে ভারত, এইরকম ভাবে না, তোমার ভিতরে যত শক্তি রয়েছে আকাশ বাতাস ধ্বনিত হবে তোমার এই কণ্ঠধ্বনির মধ্যে দিয়ে, তবে বিবেকানন্দ খুশি হবে। বুঝতে পেরেছ? একেবারে যত ভেতরে শক্তি আছে সেই শক্তি দিয়ে বলবে, হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কা পুরুষত সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন,
ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, মানুষ করো। বস। স্বামী বিবেকানন্দ এই স্বদেশ মন্ত্রে আমাদেরকে নতুন করে উজ্জীবনের মন্ত্র দিয়েছেন। আমরা যে মৃততুল্য হয়ে রয়েছি, এই সোজা হয়ে বসো, বলো দেখি স্পিচ ইজ সিলভার বাট, এই বস, সাইলেন্স ইজ গোল্ড। স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। তুই বুঝতে পারছিস কেন তোর সিটটা চেঞ্জ করানো হলো? এর বাংলাটা বুঝতে পারছিস? কি বল বাংলাটা, উঠে দাঁড়া। আমি বলেছি স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড এর বাংলা বলো। অনেকক্ষণ কথা বলেছ, যখন তোমার সম্মুখে অরিজিৎ বাবু বক্তব্য রাখছে তখনও তুমি কথা বলে যাচ্ছ। বলো এর বাংলা বলো, মঞ্চে এসে বলো, আমরাও শুনবো তুমি কি এতক্ষণ ধরে কথা বলেছ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি তোমার হাতে, এসো বলো এর বাংলা। কোন ক্লাসে পড়ো? 10, মাধ্যমিক দেবে। একটা সহজ বাংলা ইংরেজির বাংলা বলছো, বলো কি হলো? চুপ কেন? এতক্ষণ তো তুমি মুখে আঙুল হাত দিয়ে অপরের কানের কাছে গিয়ে কথা বলছিলে, এখন বলো, বলার সুযোগ দিচ্ছি তো, বলো। দেখো 9 বছর স্কুলে পড়াশোনা করেছো, একটা সহজ ইংরেজির বাংলা ট্রান্সলেট করতে পারছো না, কিন্তু দুদিন বাদে মাধ্যমিক দেবে, রেজাল্ট হাতে পাবে, উচ্চ মাধ্যমিক দেবে, রেজাল্ট হাতে পাবে, তারপরে বলবে কেন আমাকে চাকরি দিচ্ছে না, কেন আমাকে চাকরি দিচ্ছে না। এই আগের মাসে 3টে বিএড কলেজ আমি পড়াতে গেছিলাম, তাদের অবস্থাও তোমারই মতো, এমন কিছু ভালো অবস্থা দেখলুম না সেখানে গিয়ে, কিন্তু তারাই ধর্নায় বসছে আমাকে চাকরি দেওয়া হচ্ছে না, আমাকে চাকরি দিতেই হবে। কে তোমাকে চাকরি দেবে? তুমি যোগ্য? তুমি আগে যোগ্যতা প্রমাণ করো চাকরি পাবার। দেখো যোগ্য ব্যক্তি কোনো কিছুতে সফলতার শিখরে আটকায় না। তাহলে বুঝতে পারছো, আমরা যেমন তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এই বোনটিও তোমাদেরকে শিক্ষা দিল। কি শিক্ষা? এইরকম সভাগৃহে ওই রকম আচরণ করতে নেই, এই শিক্ষাটাও আমাদেরকে দিল। দিল কি না?
সিট ডাউন। কে বলতে পারবে বাংলা? স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। বলো, দাঁড়ান, বাচ্চারা বলবে। তাহলে কথা বলা যদি রূপোর সঙ্গে তুলনা করা হয়, বসো, তাহলে যদি চুপ করে থাকি সেটা সোনার মতো বেশি মূল্যবান। শিখতে গেলে আমাদেরকে চুপ হতেই হবে। যখন অরিজিৎ বাবু বলছিলেন আমি এক মন দিয়ে চুপ করে বসে শুনছিলাম। কেন না, আমাদেরকে যাবৎ বাঁচি তাবৎ শিখি। শ্রীরামকৃষ্ণদেব আমাদের তাই বললেন যে যতদিন বাঁচবো আমরা ততদিন শিখব। এই কিছুদিন আগে রথযাত্রা হলো না, হয়েছে? রথযাত্রা দেখেছো? রথ দেখলেই কি মনে হয়? দড়িটা ধরি। তা এখন তুমি একটা বাজার করে ফিরছো, তোমার এক হাতে 5 কেজির আলুর ব্যাগ রয়েছে, আর এক হাতে সবজির ব্যাগ রয়েছে, একটা রথ আসছে। এবার রথের দড়ি তুমি ধরতে পারবে? কি করতে হবে রথের দড়ি ধরবার জন্য? কি করতে হবে? এবার যদি বলি ভগবানের রথের দড়ি বলা হয়েছে 2 হাতে ধরতে হবে, তাহলে কি করতে হবে? ওরে বাবা, হাতটাকে আগে খালি করতে হবে। যদি হাতটা খালি করতে পারি তাহলে আমরা ভগবানের রথের দড়ি ধরতে পারবো। ঠিক সেরকম যদি নিজেকে খালি করতে পারো তাহলে তুমি আজকে এখানে কিছু শিখতে পারবে। তোমরা তো সব ভর্তি হয়ে আছো। আমি বহু স্টুডেন্ট এ যাবৎকালে আমি 168টি স্কুলে পড়িয়েছি, 36টি কলেজে পড়িয়েছি। তার মানে বুঝতে পারছো, সেই সমস্ত স্কুল কলেজে গিয়ে দেখেছি যে তারা সব ভর্তি হয়ে বসে রয়েছে। এই কৈশোরীদের কথা নেবে কি করে? সেই জন্য আগে নিজেকে খালি করার চেষ্টা করো। যদি নিজেকে খালি করতে পারো তাহলে কিছু নিয়ে ফিরতে পারবে, ভর্তি হয়ে ফিরতে পারবে। আর যদি মনে করো যে না আমরা তো অনেক কিছু জানি, এই অনেক কিছু জানাটা কিরকম জানো? এক্ষুনি যদি এখানে মাইক ধরিয়ে দেওয়া হয় না, নিয়ে বলা হয় যে তুমি কোন ক্লাসে পড়ো, এই বোনটি বললো আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা 10-এ পড়ো, 9টা ভালো কথা মাইকে এসে বলো, দেখবে হাত পা কাঁপতে শুরু করবে। প্রত্যেক বছরে একটা করে কি ভালো কথা শিখছো? তোমরা 9টা বছর পাস করে তবে আজকে ক্লাস 10-এ পড়ছো। এক বছরে এক একটা ভালো কথা বলো তো দেখি, এখানে এসে 9টা ভালো কথা বলো মাইক ধরে। দেখো, দেখবে এক বছরে এক একটা আমরা ভালো কথা শিখছি না। আর আমরা ভাবছি এই আধা ঘন্টায় বিবেকানন্দকে জেনে যাব, বুঝে যাব। আমার খুব ভালো লাগলো যিনি অ্যানাউন্সমেন্ট করছেন তোমাদেরকে একটা দারুণ অপরচুনিটি দিলেন, গোল্ডেন অপরচুনিটি। মাসে একদিন করে এসো, এসে এখানে বিবেকানন্দ অনুশীলন কেন্দ্র হোক, বিবেকানন্দ চর্চা শুরু হোক, বিবেকানন্দকে জানা শুরু হোক, বিবেকানন্দকে পড়া শুরু হোক। বিবেকানন্দকে পড়লে কি হবে, বিবেকানন্দকে জানলে কি হবে? যখন রোমালোলায় ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছিল, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দকে পড়লে কি হবে? যদি তুমি আজকে চেয়ারে বসে বসে পড়ো তাহলে উঠে দাঁড়াবে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো তাহলে চলতে শুরু করবে, যদি চলতে চলতে পড়ো তাহলে দৌড়াতে শুরু করবে। বিবেকানন্দের মধ্যে এই অগ্নিময় তেজ রয়েছে। তিনি নিজে বলছেন আমার ভেতর যে আগুন জ্বলছে আমি চাই তোমাদের প্রত্যেকের মধ্যে সেই আগুন জ্বলে উঠুক। যে আগুন ধ্বংস করে না, যে আগুন আমাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়, সেই আগুন। সেই জন্য বিবেকানন্দ সম্বন্ধে 30 মিনিট কেন 30 ঘন্টা তো ইয়ত্তা করা যাবে না। তিনি কে ছিলেন? অবতার, মহাপুরুষ, বিজ্ঞানী, বিপ্লবী, সমাজ সংস্কারক, লেখক, খেলোয়াড়, দার্শনিক। তিনি যে কি ইয়ত্তা করা যাবে না। এই জন্য স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন যে ও পাতাল ফোটা শিব, বসানো শিব না। যেমন শিবের মহিমা যদি এই ধরিত্রী লেখার কাগজ হয়, সাগরের জল যদি লেখার কালি হয়,
হিমালয় যদি দোয়াতের বড়ি হয় আর কল্পতরু বৃক্ষ যদি লেখনী হয়, তাহলে শিবের মহিমা কীর্তন করে শেষ করা যাবে না। বিবেকানন্দ তাই। বিবেকানন্দের এই বিশালতা হচ্ছে এইরূপ, বিবেকানন্দকে ভাবনা চিন্তায় আমরা শেষ করতে পারবো না কখনো। ওই জন্য তিনি শেষ সময় বললেন, আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতো যে এই বিবেকানন্দটা কি করে গেল, এই বিবেকানন্দটা কি করে গেল। যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তাহলে সে বুঝতে পারত। এখন আমরা বিবেকানন্দকে ধরবো কেন, কি প্রয়োজন আমাদের, এইটা যদি আজকে আমরা না বুঝে নিয়ে ফিরতে পারি, তাহলে এই যুব সম্মেলন তার কোনো সার্থকতা থাকবে না। শুধুমাত্র একটা গলায় ব্যাগ ঝোলালাম কিছুক্ষণের জন্য যে আমরা যুব প্রতিনিধি হলাম, আর কিছুই সেটার প্র্যাকটিক্যাল করলাম না, কি হবে এই গলায় ব্যাগ ঝুলিয়ে? আজকে রবিবার, তোমরা এরকম সকালবেলা অন্য কিছুতে এন্টারটেইন করতে পারতে, আরেকটা তার থেকে একটু ভালো কিছু পাখার তলায় বসে সিঙ্গারা, একটু পরেই আবার ফ্রাইড রাইস খেয়ে একটু সময় পাস করবে, এর বেশি কিচ্ছু না। কিন্তু ভাই, এখান ছেড়ে যদি কিছু না নিয়ে যেতে পারলে, সেইগুলো যদি প্র্যাকটিক্যাল না করলে, তাহলে বাবু ওই থিওরিটিক্যালে কিচ্ছু হবে না, জেনে রাখো। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা কি এখান থেকে নিয়ে যাব, আমরা গিয়ে কি করব। ছিলাম পশু, মানুষে পরিণত হচ্ছে কি? এই যে এত সুন্দর ম্যান ফর্মুলা শিখলে, সেটাকে কি কাজে লাগাতে পারবো কি, সেটি আমাকে বারবার করে দেখতে হবে। সকালবেলা আমরা এরকম বিবেকানন্দের ধ্যান করব। কি করব? বিবেকানন্দের ধ্যান করব সকালবেলা। যত শক্তি রয়েছে আমরা নিজের মধ্যে আয়ত্ত করব। কেন? শুনে রাখো, গাড়ির লুকিং গ্লাস দেখেছো? হ্যাঁ, সেখানে ভালো করে নিজের মুখটা দেখা যায়? ভালো করে দেখা যায় না, কারণ সেটা এতটাই ছোট। কিন্তু সেই আয়নার বিপরীতে যদি সূর্যের আলো এসে পড়ে, তাহলে সেই সূর্যের রশ্মির যে প্রতিফলন, সেই দিকে কি আমরা তাকাতে পারবো? বলো হ্যাঁ না বলো। হ্যাঁ, পারবো না। ঠিক আমরা হচ্ছি সেই ছোট ছোট এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র আয়না। বিবেকানন্দ হচ্ছে সেই বিরাট সূর্য সম। সেই বিবেকানন্দকে যদি সকালবেলা আমরা আমাদের নিজেদের বিপরীতে একবার নিক্ষেপ করতে পারি, তোমার আমার ভেতর থেকে যে তেজ রশ্মি নির্গত হবে, সেই রশ্মির দিকেও কেউ তাকাতে পারবে না। তোমার ভেতর সেই তেজ, তেজসি তেজময়ী ধেই, বীর্যসি বীর্যময়ী ধেই, এই অবস্থায় তুমি আমি উপনীত হব। এই জন্য আমরা বিবেকানন্দকে ধরব। বিবেকানন্দের নামে কি হয় শুনবে? শোনো, 1901 সাল বিবেকানন্দ তখন অবিভক্ত বাংলার ঢাকা শহরে গেছেন। সেই ঢাকায় বিখ্যাত বিপ্লবী বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতা সেই হেমচন্দ্র ঘোষ বিবেকানন্দের সঙ্গে দেখা করতে এসেছেন। বিবেকানন্দের সঙ্গে দেখা করতে যখন এসেছেন, তখন তিনি সন্ন্যাসী হতে চাইলেন। বিবেকানন্দ বললেন, পরাধীন ভারতবর্ষে মাতৃ শ্রাদ্ধের কোনো অধিকার নেই। পরাধীন ভারতবর্ষে মাতৃ শ্রাদ্ধের কোনো অধিকার নেই। আগে তোমার দেশমাতৃকাকে স্বাধীন করো, দেশের জন্য প্রাণ বিসর্জন করো। সেই বিবেকানন্দ তাকে উদ্বুদ্ধ করলেন, হেমচন্দ্র ঘোষকে। সেই হেমচন্দ্র ঘোষ যখন শতাব্দী প্রাচীন ব্যক্তি, তখন এই কলকাতার কালীঘাটের কাছে তিনি থাকতেন। তখন সেই হেমচন্দ্র ঘোষকে রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসী, এখন যিনি ঢাকা শহরেরই রামকৃষ্ণ মঠের সেক্রেটারি আছেন, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তিনি তখন ব্রহ্মচারী শঙ্কর, তিনি তখন হেমচন্দ্র ঘোষকে দেখা করতে গেছিলেন। যখন তিনি দেখা করতে গেছেন, তখন তার বয়স, হেমচন্দ্র ঘোষের বয়স 100 পেরিয়ে গিয়েছে। তিনি তখন ভালো করে চোখে দেখতে পান না, তিনি ভালো করে কানে শুনতে পান না। উঠে বসিয়ে দিলে বসতে পারেন, খাইয়ে দিলে খেতে পারেন। এই মত অবস্থায় যখন তিনি গেলেন, তখন দেখছেন হেমচন্দ্র ঘোষ বিছানায় শুয়ে রয়েছে, তার একজন সেবক রয়েছে। সেবক বলছেন, আপনি কি করতে এসেছেন? তিনি তো এখন ভালো করে চোখে দেখতে পান না, কানে কথা শুনতে পান না,
কথা বলতে গেলে জিভে জড়িয়ে যায়। তার কাছে কি করতে এসেছেন? পূজ্যপাদ মহারাজ বলছেন, আমি শুধু তাকে দেখতে এসেছি, কিন্তু তিনি যখন ঘুমোচ্ছেন আমি ওয়েট করছি যতক্ষণ না তিনি ঘুম থেকে ওঠেন। কিছুক্ষণ বাদে দেখা গেল তিনি চোখ মেলে চাইলেন, মহারাজ সেই শ্বেত বস্ত্র পরিহিত তখন ব্রহ্মচারী, তার পায়ের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন, আর ওইদিকে হেমচন্দ্র ঘোষ আস্তে 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 চোখ খুলছেন। দেখতে পেয়ে জড়তার সঙ্গে অস্ফুট ভাষায় জিজ্ঞেস করছেন, তুমি কি করতে আসিয়াছো? মহারাজ গেস করে নিলেন যেন এইটাই প্রশ্ন করা হলো তাকে। আগে থেকেই সেবকের কাছে শুনে নিয়েছিলেন যে তিনি ভালো করে কানে শুনতে পান না, সেই জন্য চিৎকার করে বলছেন, আমি আপনাকে দেখতে এসেছি, আমি আপনাকে দেখতে এসেছি। তারপরে আবার অস্ফুট স্বরে জিজ্ঞেস করছেন যে আমাকে দেখতে এসেছো কেন? আবার মহারাজ লাউডলি চিৎকার করে বলছেন, আপনি বিবেকানন্দকে দেখেছেন তাই। সেই না বলেছে আপনি বিবেকানন্দকে দেখেছেন তাই, সঙ্গে সঙ্গে শতাব্দী প্রাচীন ব্যক্তি হেমচন্দ্র ঘোষ তড়াক করে বিছানায় উঠে বসে পড়লেন সোজা হয়ে। মহারাজের সঙ্গে কথা বলছেন, কোনো জীবে জড়তা নেই, স্পষ্ট রূপে তাকাচ্ছেন। সেবক পাশে দাঁড়িয়ে ভাবছে সাধুর বোধহয় ভেলকিবাজি চলছে, নয়তো এরকম দৃশ্য কি করে সম্ভব? তিনি তখন বলছেন, হেমচন্দ্র ঘোষ যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি একটি বইতে প্রকাশিত, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেখান থেকে প্রকাশিত। স্বামী বিবেকানন্দ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম, বাড়লে কিনে পড়ো, মাত্র 8-9 টাকা দাম। সেই বইতে এই ঘটনাটি লেখা রয়েছে। মহারাজ কে তিনি তখন বলছেন, কি বললেন হেমচন্দ্র ঘোষ শোনাই। হেমচন্দ্র ঘোষ বললেন যে আজ থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা, স্বামী বিবেকানন্দকে আমি দেখেছি, কিন্তু গতকালের ঘটনার মতো সেটি আজকে আমার কাছে স্পষ্ট। গতকালের ঘটনার মতো সেটি আজকে আমার কাছে স্পষ্ট। বলেই বলছেন, বিবেকানন্দ কোনো মানুষ ছিলেন না, বিবেকানন্দ একজন আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরির একটা স্ফুলিঙ্গ আমার মধ্যে পড়েছিল, তাই আজকে আমি হেমচন্দ্র ঘোষ, তাই আজকে তুমি আমাকে দেখতে এসেছো। বুঝতে পারছো বিবেকানন্দের নামে কি হয়? বিবেকানন্দের নামে আগুন জ্বলে, বিবেকানন্দের নামে এরকম তেজ আসে। কি করে সম্ভব? আনসেলফিশনেস ইজ গড। স্বামী বিবেকানন্দ এই কথা বারবার করে শোনালেন। নিঃস্বার্থপরতাই ভগবান। যে ভগবান বিধবার অশ্রুমোচন করতে পারে না, নিরন্নের মুখে অন্ন জোগাতে পারে না, সেই ভগবান আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবে, আমি তা বিশ্বাস করি না। আমরা ভাবছি বোধহয় ভগবান ভগবান করলে বোধহয় স্বর্গে যাব, ভগবান ভগবান করলে আমাদের মুক্তি লাভ হবে। পরের জন্য, পরের কল্যাণ চেয়েও যে নরকে যেতে প্রস্তুত, সেই একমাত্র আমার চালা, আমার দাস। পারবে? কতজন তো কতবার স্টেশনে যাও ট্রেন ধরতে, কত বৃদ্ধ বৃদ্ধা একটা ভারী ব্যাগ নিয়ে স্টেশনের সিঁড়িতে উঠতে পারছে না। কোনোদিন কি কারুর মনে হয়েছে যে ওই ব্যাগটা আমি নিয়ে গিয়ে তাকে ট্রেনে তুলে দিই? বলো দেখি কে করেছে এই কাজ, হাত তোলো। ভেরি গুড, একটা হাততালি হবে ওর জন্য। এই কাজটা ও বাহবা পাওয়ার জন্য করেনি, হাততালিটা পাওয়ার জন্য করেনি। কখনো ওকে আলাদা করে জিজ্ঞেস করে দেখো এই কাজটা করে ওর কি রিয়েলাইজেশন হয়েছে। যদি তুমি কোনোদিন করো এই কাজ, সেই দিন বুঝতে পারবে তুমি বিবেকানন্দকে ঠিক ঠিক করে ওই গলায় ব্যাগ ঝোলাতে সমর্থ হয়েছ। এদিকে আমি বিবেকানন্দ অনুশীলন কেন্দ্রে যাচ্ছি, বিবেকানন্দ যুব সম্মেলনে যাচ্ছি, আর এইদিকে অপরের চোখের জল মোছাতে আমার কোন রকম দায়বদ্ধতা নেই। তাহলে তুমি জানবে বিবেকানন্দকে নাম করবার তুমি অধিকারী নও। এইগুলো যদি আমরা না বুঝি, না করি, তাহলে সব ভণ্ডামি হবে। বিবেকানন্দ বলছেন, ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া অনেক ভালো।
আর যদি তা করতে পারো, যদি তোমার টিফিনটা একজন অসহায় ব্যক্তি রাস্তায় যেতে যেতে দেখলে, তাকে দিয়ে যখন তুমি নিজে অভুক্ত থাকবে, দেখবে তোমার ভিতরে সিংহ বিক্রমের শক্তি জাগ্রত হবে। এইটাই যখন আবার তোমার বাড়ির লোককে গিয়ে বলবে যে আজকে আমি আমার টিফিনটা এরকম রাস্তায় একজনকে দেখলাম অসহায় এইভাবে পড়ে রয়েছে, তাকে আমি দিয়ে দিলাম, তোমার বাড়ির লোকই বলবে তুই ওকে কদিন খাওয়াবি? ওগো, কদিন খাওয়াতে হবে না, বাড়ির লোকের ওইসব কথা শুনতে যাবে না, তোমার বিবেক যেটা চায় তুমি সেটা করো। এইরূপ কথা বড়দের না শুনলেও তোমার কোনো অপরাধ হবে না, আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। অমন বড়দের কথা শুনো না যে তোমাকে ভালো পথ থেকে সরিয়ে নিয়ে আসবে। অমন বাবা মায়ের কথা শুনো না যে বাবা মা তোমাকে ভালো কাজ থেকে, আমরা যখন বইমেলায় বুক স্টল দিই, আমার বিরাট অভিজ্ঞতা রয়েছে। সেই বইমেলাতে, এইটা মাইকটা আসছিল না, বইমেলাতে যখন আমরা বসে রয়েছি বই নিয়ে, একটা বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে বইমেলাতে এসেছে, বইমেলা দেখতে ঘুরতে। সুন্দর ছবিতে রামায়ণ ঝোলানো রয়েছে, সেই রামায়ণ যখন ঝোলানো রয়েছে, বাচ্চাটি তার মায়ের কাছে হাত ধরে বায়না করছে, আমাকে ওই বইটা কিনে দাও, আমাকে ওই বইটা কিনে দাও। তার মা বলছে, সবসময় তো ফোনে তো রামায়ণই দেখছিস, কার্টুনই দেখছিস, বই কিনে কি হবে, চল, বলে হিড়ির করে টেনে নিয়ে চলে গেল। দুর্ভাগ্যের বিষয় এটা। অমন বাবা মায়ের কথা শুনতে যেও না তোমরা। শ্রীরামকৃষ্ণদেব তাই আমাদেরকে বলেছেন, ভরত রাজার মতো মা আর হিরণ্যকশিপুর মতো বাবা, তাদের কথা না শুনলে এমন কিছু দোষ হয়ে যাবে না, এমন কিছু অপরাধ হবে না। কিন্তু যদি সকালবেলা ঘুম থেকে উঠে 33 কোটি দেবতার নাম করছো, এদিকে বাবা মাকে যদি প্রণাম না করো, তাহলে তুমিও জীবনে সফলতার শিখরে পৌঁছাতে পারবে না, জেনে রাখো। আমি সেজন্য সমস্ত ছাত্রছাত্রীদের বলি, যতদিন আমরা পূর্বাশ্রমে ছিলাম আমরা নিজেরা করেছি, তোমরাও করে দেখো। সমস্ত বাকি দেবতাদের পরে প্রণাম করবে, আগে নিজের বাবা মাকে প্রণাম করো তো দেখি রোজ। দেখবে তুমি ভেতর থেকে একটা পবিত্র হতে শুরু করেছো, যে পবিত্রতার সাধনা সকালবেলা করবার পরে সারাটা দিন ধরে তুমি অপরের চোখের জল মোছাতে সক্ষম হবে। যখন নিজে আখের রস কিনে খাচ্ছ, তখন যে আখের রস বিক্রি করছে তাকে এক গ্লাস আখের রস খাইয়ে দেখো। তুমি সেই পে করে দাও, একটা 10 টাকা তুমি দিয়ে দাও। বড়রা যারা শুনছে তারাও করে দেখুন। যখন নিজে আমরা আখের রস খাচ্ছি, যে আখের রস বিক্রি করছে তাকে আগে এক গ্লাস আখের রস, ভাই তুমি এটা খাও, পে আমি করে দিচ্ছি, তুমি 20 টাকা দাও, 10 টাকা তোমার আখের গ্লাসের রস, 10 টাকা তার নিজেকে খাওয়ার রস। দেখো কি হয়, তোমার ভেতরটা আনন্দে ভরে যাচ্ছে কিনা দেখো। তুমি যে আনন্দের অনুসন্ধান করছো, সেই আনন্দ তুমি আজকে পাবে, কালকে তোমার কাছ থেকে চলে যাবে। প্র্যাকটিক্যাল করে দেখো। স্কুল থেকে যখন ছুটি হয়, তখন সবাই ধাক্কাধাক্কি করে নামতে শুরু করলো। সিঁড়ি দিয়ে একজন তোমার সহপাঠী হয়তো পাটা মুচকে পড়ে গেল, প্রথমেই তোমরা দাঁত বার করে হাসতে শুরু করো। এর থেকে লজ্জার আর কিছু হয় না। কজন আছো যে তার পায়ে লেগেছে বলে আগে টিচার্স রুমে গিয়ে ফার্স্ট এড বক্স এনে আগে লাল ওষুধটা তার পায়ে লাগিয়ে দিচ্ছ। তোমার পাশের সহপাঠী জল চাইছে, দাঁড়া জল দিচ্ছি বলে নিজে আগে মুখে করে এঁটো করে জলের বোতলটা খেয়ে নিয়ে বলছো যে দেখ এঁটো করে খেয়েছি, আর খাবি? এই তো তোমাদের শিক্ষা। করো কিনা বলো তোমরা নিজেরা, বা এর আগে করেছো কিনা বলো। আমি এত স্কুল কলেজে যাই, এই জন্য আমি খুব ভালো মতো জানি। আগে এই জায়গা থেকে নিজেদেরকে বার করো। যখন এখান থেকে নিজেকে বার করতে পারবে, তখন দেখবে তুমি যখন পাশের জনের কথা ভাবতে পারছো,
পাশের জনকে ভালোবাসতে পারছো, তখনই তুমি সকলের কাছ থেকে ভালোবাসা পাবে। আমি বিভিন্ন স্কুল কলেজে গিয়ে একজনকে হয়তো উঠে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, এই তোর বেস্ট ফ্রেন্ড কে? এখানে যেহেতু বিভিন্ন স্কুল থেকে এসেছো তো সেই জন্য এটা এখানে সম্ভব নয়, কিন্তু আমি স্কুলে গেলেই করি। আমি জিজ্ঞেস করলাম তোর বেস্ট ফ্রেন্ড কে? সে উত্তর দিচ্ছে, মহারাজ ওই তো আমার বেস্ট ফ্রেন্ড। তোর সঙ্গে সঙ্গে তাকে তুললাম, এই ওঠ, তোর বেস্ট ফ্রেন্ড কে? না মহারাজ আমার বেস্ট ফ্রেন্ড হো না, আমার বেস্ট ফ্রেন্ড হো। তাহলে তুমি জানবে যে তুমি স্বার্থে তাকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছো। তুমি ওকে বেস্ট ফ্রেন্ড করেছো, কিন্তু তুমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারোনি। সেই জন্য আমরা বিবেকানন্দকে পড়বো, বিবেকানন্দকে জানবো কি করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। অপরের কাছ থেকে নোটস পাওয়ার জন্য আমরা অনেকেই টিফিন শেয়ার করি, যে দেখ আজকে আমি একটা ভালো টিফিন এনেছি, খা। কারণ পিছনে আমার একটা স্বার্থ রয়েছে, আমি কালকে পড়তে যাইনি, কালকে আমি স্কুলে আসিনি, তার কি প্রজেক্টটা দিয়েছে সেই প্রজেক্টটা আমাকে হাতাতে হবে, তার জন্য আমি আজকে আমার ভালো টিফিনটা তোকে দিচ্ছি। কিন্তু যেই দিন আমার ওই নোটস পাওয়াটা থাকবে না, যেই দিন আমার ওই কি প্রজেক্ট দিয়েছে সেইটা জানার দরকার থাকবে না, সেই দিন ভালো টিফিন নিয়ে গেলে কিন্তু আমরা আর দেবো না। এইটাই প্র্যাকটিক্যাল। তোমরা করো, আমার কাছে বহু ছাত্ররা এসে বলে। তার কি করে তুমি তার বেস্ট ফ্রেন্ড হবে? মানুষ নিঃস্বার্থ ভালোবাসা আর স্বার্থের ভালোবাসা সবাই বোঝে। কাউকে নিঃস্বার্থ ভালোবেসে দেখো, দেখবে তোমার ভিতরটা আনন্দে ভরপুর হয়ে গিয়েছে। কি মনে হচ্ছে করবে? এবার স্টেশনে গেলে কাউকে যদি দেখো ভারী ব্যাগ নিয়ে হাঁটছে, তার কাছ থেকে প্রার্থনা করবে তো যে দিন দিদা বা জেঠিমা কি কাকিমা আজকে ব্যাগটা দিন, আপনি কোন ট্রেনে উঠবেন, চলুন আমি আপনাকে তুলে দিচ্ছি। পারবে বলতে? বলো। এখানে তো জোরে উত্তর দিতে হবে যে হ্যাঁ পারবো মহারাজ। আজকে এখানে শপথ নাও যে অন্তত একটা ভালো কাজ করতে শুরু করব আমরা। সেটা যেন এইখান থেকে, এই সম্মেলন থেকে শিখে যেতে পারো। বিবেকানন্দের বই পড়ার উদ্দেশ্য হচ্ছে এইটি, এক্সপ্যানশন অফ হার্ট, হৃদয়ের সম্প্রসারণ। আমি বড়দেরকে এইভাবে শেখাই যে তোমার বাড়িতে যখন সকালবেলা কেউ নিউজ পেপার দিতে যাচ্ছে, তাকে কি ডেকে আমরা একটু ঠাকুরের প্রসাদ মিষ্টি জল খাওয়াচ্ছি কি? এইদিকে তো ঠাকুরের সামনে খুব করে বাজার থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি এনে চড়াচ্ছি। সেই মিষ্টিটা কি যে আমার বাড়িতে দুধ দিতে আসছে, যে আমার বাড়িতে হয়তো অনলাইনে ডেলিভারি কিছু করতে আসছে, তাকে ঘরে ডেকে একটু শরবত মিষ্টি খাওয়াচ্ছি কি? তবে তো শ্রীরামকৃষ্ণদেব ওই মিষ্টিটা পেয়ে খুশি হবে। আর নচেত ও রাত্রিরে রুটি দিয়ে আমি এই মিষ্টিটা খাবো বলে রেখে দিলাম, বাড়িতে ওই আগন্তুক ব্যক্তির এলো তাদেরকে দিলাম না, দরজা থেকে জিনিসটা নিয়ে বললাম বিদায় দিলাম, তাহলে যেন যতই রাবড়ি দাও, যতই মিষ্টি দাও ভগবানের সামনে, ভগবান তাতে খুশি হবেন না। ঠিক এইরূপ ভাবে তোমার পুজোতে 4টে জামা হয়েছে, তোমার পাড়ার মণ্ডপে গ্রাম থেকে একজন ঢাক বাজাতে এসেছে, তার দেখছো গায়ের গেঞ্জিটা পুরনো, তোমরা এখন মোটামুটি যে জায়গায় যে বয়সে পৌঁছেছো ঢাকিদের ওই জামাটা হয়ে যাবে। একটা জামা কি মনে হচ্ছে যে ওই ঢাকি যে দাদাটি এসেছে পুজোর মণ্ডপে ঢাক বাজাচ্ছে, দুর্গা পুজোয় পুরনো জামা সে পরে রয়েছে, নতুন জামা পরার তার অধিকার রয়েছে, আমার একটা জামা তাকে গিয়ে দিই নতুন, আগের বছরের জামা দিও না বাবা। যেদিন মনে হবে, যেদিন তুমি ওই দেখতে শিখবে যে আমারই সামনে এইরূপ সেবা নেবার জন্য জীবন্ত ভগবান এসে প্রতীক্ষা করছেন, তখনই তুমি একজন পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারবে। না হলে দেখতে মানুষের মতো হবে ঠিকই, আমাদের প্রত্যেকের দুটো চোখ, দুটো হাত, দুটো কান,
সব রয়েছে, কিন্তু মানুষ হয়েও আমরা মানুষ নই। আচ্ছা, তোমরা যখন বাড়িতে থাকো, কে কে শুনেছো বলো তো বাড়ির লোকের কাছ থেকে যে আগেকার দিনে ছেলে মেয়েরা খুব ভালো ছিল, এখন দিন দিন ছেলে মেয়েগুলো সব খারাপ হয়ে যাচ্ছে? হাত তোলো দেখি। এরকম হবে না, এইভাবে। ওরে বাবা রে, সবাই শুনেছো? আচ্ছা, যখন স্কুলে পড়েছো বা স্কুলে যারা পড়ছো এখন, স্কুলের টিচারদের কাছে কারা শুনেছো আগের ব্যাচের ছেলে মেয়েগুলো খুব ভালো ছিল, এ ব্যাচের ছেলে মেয়েগুলো বড্ড দুরন্ত? ওরে বাবা রে, এতজন শুনেছো? দেখো, তোমাদেরকে একটু আগে যে অনুশীলন কেন্দ্রে আসবার আহ্বান জানানো হলো, সেখানে এসে বিবেকানন্দকে পড়লে এইরূপ কথা শুনতে পাবে না। বিবেকানন্দ বলছেন না এমন কথা। কি বলছেন বিবেকানন্দ? গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না। গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালই থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করিয়া থাকে। মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। দেখো, এই বোনটি ওখানে যখন বসেছিল তখন আড়ালে আবডালে কথা বলছিল, এখানে যখন বসে আছে কত কনসেন্ট্রেট হয়ে শুনছে। তাহলে মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে, শুধু তার সৎ ইচ্ছাটুকুনি যাতে থাকে। আমার ভেতর সেই অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে। আমি চাইলে জগৎ জয় করতে পারি। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই, এ খুড়তুতো ভাই, পিস্তুতো ভাই, মাস্তুতো ভাই নয় গো, তোমার নিজের ভাই, নিজের মায়ের পেটের সন্তান। ভাবতে পারবে? এখন আরেকটা নতুন ভাই হয়েছে, ফেসবুতো ভাই, ফেসবুকে হয়। এইরূপ ভাই নয়। যাকে দেখছো তাকে নিজেকে আপন বোধ করে সেইরূপ ভাবে যদি ভাবতে পারো, তাহলে এই চতুর্দিকে যা কিছু হচ্ছে সেইগুলি থেকে তুমি কেবল শিক্ষা অর্জন করবে। তখনই তুমি বুঝতে পারবে যে আমার কি করণীয়, আমার কি অকরণীয়। যে কনসেন্ট্রেশনের কথা বারবার স্বামী বিবেকানন্দ বলছেন, সেই কনসেন্ট্রেশন রাবণেরও খুব ছিল। কনফিডেন্স পাওয়ারের কথা যা বললেন স্বামী বিবেকানন্দ, সেই কনফিডেন্স পাওয়ার রাবণেরও খুব ছিল। যে কনসেন্ট্রেশন, কনফিডেন্স পাওয়ার যাদের রয়েছে, দেখো সমাজের বুকে যদি তাকাও, দেখবে যত বড় বড় দুর্নীতি যারা করছে তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে কনফিডেন্স পাওয়ার, তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে কনসেন্ট্রেশন পাওয়ার, তবেই তারা করতে পারছে। তাহলে এই কনসেন্ট্রেশন এবং কনফিডেন্স, এইটাকে তখনই আমরা ভালো কাজে লাগাতে পারবো যখন আমরা নিজেরা আনসেলফিশ হব। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, আনসেলফিশনেস ইজ গড। তোমার প্রচুর টাকা থাকতে পারে, তুমি BMW চড়ে ঘুরতে পারো, কিন্তু তুমি অপরের কথা ভাবতে শেখোনি, অপরের দুঃখ দূর করতে শেখোনি। তাহলে জানবে অমন অর্থ, অমন ভোগবিলাস তোমার জীবনটা বৃথা করে দিল, তোমার জীবনটা বৃথা করে দিল। তুমি BMW-তে চড়ছো, কিন্তু BMW আমাদেরকে শিক্ষা দিচ্ছে B ফর বডি, M ফর মাইন্ড, W ফর ওয়ার্ড। তুমি কায় মনো বাক্যে যদি অপরের দুঃখ দূর করতে না শেখো, তাহলে BMW চড়া বৃথা। তোমার কোনো অসুবিধা নেই, জগতে যত কিছু রয়েছে তুমি তা ভোগ করো, বীর ভোগ্যা বসুন্ধরা, কিন্তু অপরের কল্যাণের জন্য তো, অপরের দুঃখ নিবৃত্তি করবার জন্য তো। কিন্তু 5Gর যুগে তোমাদেরকে আরেকটু এগোতে হবে। কিছু কিছু মানুষ, কিছু কিছু ভাই বোন এই স্বামী বিবেকানন্দের কথাটি গ্রহণ করে অপরের দুঃখ দূর করতে সচেষ্ট হয়েছে, হচ্ছে, অনুভবও করছে। কিন্তু এরপরে আরেকটা সাধন স্বামীজি দিয়ে গেছেন আমাদেরকে।
সেটা খুব কঠিন। পারলে চেষ্টা করো, অপরের আনন্দে আনন্দ পাচ্ছ তো। অপরের দুঃখে দুঃখ পাওয়া খুব সোজা, খুব সোজা, কিন্তু অপরের আনন্দে তুমি আনন্দ পাচ্ছ তো। যদি না পাও, তাহলে জানবে 50% এগোলে বাকি 50% কিন্তু পিছিয়ে থাকলে। সেই জন্য ওই অপরের আনন্দে আনন্দ পাওয়ার চেষ্টা করো। কখন করতে পারবে? যখন তুমি ওই সমস্ত কিছু থেকে ওই যাবৎ বাঁচি তাবৎ শিখি এই ভাবটি রাখবে। এই ভাবটি কি থেকে আসে? শ্রদ্ধা থেকে আসে। স্বামী বিবেকানন্দ সেই জন্য সমস্ত বাংলা শব্দের ইংরেজি ট্রান্সলেট করলেন, কিন্তু শ্রদ্ধা শব্দের ইংরেজি ট্রান্সলেট করতে পারলেন না। বলছেন যে এই শ্রদ্ধাই থাকবে, এটা ইংরেজি প্রতিশব্দ দিয়ে বোঝানো যাবে না। যেমন আচার্য, সেই আচার্যর ইংরেজি ট্রান্সলেশন করা সম্ভব হয় না। টিচার দিয়ে আচার্যকে বোঝানো যায় না। ঠিক সেরকম এই শ্রদ্ধা যদি থাকে তবেই তুমি যাবৎ বাঁচি তাবৎ শিখি করতে পারবে। না হলে এরকম হাজার হাজার ভালো কথা হয়ে যাবে। বছরে একবার করে আসবে, রবিবার থাকবে, সুন্দর করে এরকম টিফিন দেওয়া হবে, গিফটের প্যাকেট দেওয়া হবে, তারপর একটা সুন্দর লাঞ্চ দেওয়া হবে, তারপর যে তিমিরে সেই তিমিরেই পড়ে থাকা হবে। আমরা কি এগোচ্ছি? এইটি আগে আমাকে বুঝতে হবে। একটা গল্প বলে শেষ করি। বলেছিলাম আধা ঘন্টা, 1 ঘন্টা হতে চললো। 4 বন্ধুর গল্প শুনেছো বোধহয়, খুব ইন্টারেস্টিং গল্প এবং খুব ভাইরাল হয়েছে সেটি। তো সেই গল্পর পরে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। সেই 4 বন্ধু বিদেশে বেড়াতে গেছে, আমেরিকায় বেড়াতে গেছে। প্রথমবার বিদেশ ভ্রমণ, সেই জন্য তারা ঠিক করেছেন যে সব থেকে যে উঁচু যে হোটেলটি রয়েছে সেই হোটেলে আমরা টপ ফ্লোরে থাকবো, যাতে গোটা শহরটাকে একেবারে সুন্দরভাবে দেখা যায়। 4 বন্ধু মিলে 100 তলা বিল্ডিং দেখে একটা রেস্টুরেন্ট ঠিক করেছে, হোটেল ঠিক করেছে, যেখানে রাত্রিবাস করা যায়, থাকা যায়। 100 তলা বিল্ডিংয়ের 100 তলায় তারা ঘর নিয়েছে। সেখানে গিয়ে তারা ফ্রেশ হয়ে 4 বন্ধু মিলে ঠিক করেছে যে আমরা কি করব না, একটু শহরটা ঘুরে মার্কেটিং করব। বিদেশে গেছি, বাড়ির লোকের জন্য কিছু তো কিনে নিয়ে যেতে হবে। তো তারা সবাই মার্কেটিং করতে গেছে, কেনাকাটা করেছে, এসে এবার সেই হোটেলে ফিরেছে। এখন সেই হোটেলে ফিরে দেখছে হোটেলে ইলেকট্রিসিটির কোনো ফল্ট হয়েছে, ইলেকট্রিসিটি অফ। তাদের মাথায় তো হাত, কেন লিফট চলবে না? তা এখন 4 বন্ধু ভাবছে যে কি করে সম্ভব এই 100 তলা পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে উঠবে। সেই স্বর্গের সিঁড়ির সমান হয়ে গেল। তখন তারা নিজেরা প্ল্যান করলো। কি প্ল্যান? 25 তলা করে তারা ভাগ করে নিল, নিয়ে বলছে যে দেখ, ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে যে কষ্ট স্বীকার আমাদের করতে হবে, সেই কষ্ট একমাত্র কমবে আমাদের জীবনের কষ্ট যদি আমরা সকলের মধ্যে শেয়ার করে নিই। তাই তো, সরো শেয়ার, সরো হাফ, হ্যাপিনেস শেয়ার, হ্যাপিনেস ডাবল, সেটা আমাদের একটু কমবে। তা প্রথম বন্ধু সে ওই 1 তলা দিয়ে উঠতে শুরু করলো, নিয়ে গল্প বলতে শুরু করছে তার জীবনের গল্প। জানিস তো, আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, 2 দিন বাদেই ব্লক করে দিল। বলে তো একেবারে চোখের জলে নাকের জলে উঠছে। এরকম কতজনের কাছ থেকে ব্লক হয়েছে সে তো বলে শেষ করতে পারছে না। নিয়ে 25 তলার জায়গায় 30-32 তলা হয়ে গেছে।
এবার দ্বিতীয় বন্ধু শুরু করেছে, আরে থাম 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 থাম, তোকেই কি এরকম শুধু ব্লক করেছে নাকি? আমাদের জীবনও আছে, আমাদের বলতে দিবি না আমাকে? আমি বলি তুই তো ফেসবুকে, আমি তো সরাসরি পার্কে গিয়ে। দুদিন বাদেই ব্রেকআপ। তুই জানিস না রে আমার জীবনের কি কষ্ট বলে তার 50 তলা কোঠা ছিল, সেটা একেবারে 60 তলা হয়ে গেছে। এবার তৃতীয় বন্ধু বলছে, তোরা কি মনে করছিস আমার জীবন খুব আনন্দের? আমার জীবনের দুঃখটা তোরা শোন, আমার জীবনের দুঃখ তোদের থেকেও অনেক বেশি বলে সে তখন শুরু করেছে করতে 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 90 তলা। এবার দেখছে চতুর্থ বন্ধুটি সে চুপ করে আছে, ও কিছু বলতে চাইছে না। এবার প্রথম বন্ধুটা সেটা খুব সুন্দর করে নজর করেছে, নোটিস করেছে, বলছে এই তুই আমাদের হাড়ির খবর জানলি আর তুই কিছু বলবি না হবে? তোর পেট থেকে কথা আমরা বার করেছি, বল তোর সাথে কি হয়েছিল? বলে দেখ আমার সাথে কি হয়েছিল শুনতে চাস না, কি হয়েছে যদি এখন আমি বলতে শুরু করি না তোরা মাথা ঘুরে পড়ে যাবে। বলছে না আমরা তো ছাড়বো না, তোকে তো বলতেই হবে। তখন এই রকম কথা বলতে বলতে সে একবার 98 তলায় চলে গেছে। আর কতলা বাকি? 2 তলা। উঠলেই ঘর। বলছে এবার আমরা দাঁড়িয়ে যাবো, এই 2 তলা উঠতে উঠতে তোকে বলতেই হবে তোর জীবনের দুঃখের ঘটনা। তখন সেই বন্ধু বলছে যে দেখ তোরা তো আমাকে এই ঘরের চাবিটা রাখতে দিয়েছিলিস, সেই চাবিটা আমি তলায় রিসেপশনে ফেলে এসেছি। সেই না বলা সঙ্গে সঙ্গে তো একেবারে সবাই ধপাস করে বসে পড়েছে, চাবিটা রিসেপশনে ফেলে এসছে। চাবি ইংরেজি কি? চাবি ইংরেজি কি? চাবি ইংরেজি কি? স্পেলিং? কিপ এডুকেটিং ইয়োরসেলফ। সর্বদা নিজেকে শিক্ষিত করে তোলো, শিক্ষা অর্জন করো, যেখানে যাবে যেখানে থাকবে সেখান থেকেই যাবৎ বাঁচি তাবৎ শিখি। থ্যাংক ইউ ভেরি মাচ।